স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। ডেনিম পণ্য এবং এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ডেনিম প্রদর্শনী। এবারে প্রদর্শনীর মূল থিম ছিল প্রাকৃতিক ডেনিম। প্রদর্শনীতে অংশ নিয়েছে 15টি দেশের 55টি প্রতিষ্ঠান। আজ আমরা আলোচনা করব ডেনিম নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন ডেনিম এক্সপোর্ট লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ ডেনিম এক্সপো 2016-এর আয়োজক মহিউদ্দিন রুবেল এবং বিআইডিএসএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব মহিউদ্দিন রুবেল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। ভালো আছি, থ্যাংক ইউ। মহিউদ্দিন রুবেল, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে প্রাকৃতিক ডেনিম এই ধারণাটা নতুন, আসলে প্রাকৃতিক ডেনিম বলতে আপনারা কি বলতে যাচ্ছেন? আসলে আমরা ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে প্রশ্নটা এভাবে করার জন্য। প্রতিবারই আমরা একটা থিম নিয়ে আমরা আমাদের আয়োজনটা করে থাকি। এই থিমের পিছনে আসলে যে রিজনটা থাকে যে গতানুগতিকভাবে তো এক্সপো সবাই করে বা বিভিন্ন বাইরেও হচ্ছে, বাট আমরা প্রতিটা বার একটা সাবজেক্টকে আমরা কেন্দ্র করে ইভেন্টটা সামনে নিয়ে যাই, যাতে করে ওই জিনিসটা সামনের যে সময়টা আসছে তাতে করে মানুষজন জানে যে ডেনিম বলতে কি বোঝাচ্ছে বা ডেনিমের যে ব্যাকগ্রাউন্ড তাতে আমরা কোন জিনিসগুলোকে তুলে আনতে আছি। যেমন আমাদের একবার ছিল ধরেন সাস্টেনেবিলিটির উপরে, গত বছর ছিল ডেনিম রিভলিউশনের উপরে, এবছর ছিল আমাদের ন্যাচারালের উপরে। তো ন্যাচারাল বলতে আমরা বোঝাচ্ছি ধরেন এই যে এনভায়রনমেন্টের যে কথাগুলো আসছে বা এনভায়রনমেন্ট নিয়ে আমরা যা বলছি, সো এনভায়রনমেন্টাল রিলেটেড যে ইস্যুগুলো আছে তাতে যে ন্যাচারাল যে একটা ছোঁয়া আছে এই জিনিসগুলোকে আমরা এখানে বোঝাতে চাই। আমরা যে ন্যাচারাল জিনিস এক্সপেক্টগুলোকে আমরা মাথায় রেখেই যে আমরা প্রোডাকশন করছি, আমরা যে কাপড়গুলো পরছি সেগুলো যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্টাল এক্সপেক্টগুলো বিবেচনা করে আমরা নিয়ে আসছি, সেগুলোকে আসলে আমরা বোঝাতে চাই। সো শুধুমাত্র প্রদর্শনী করাটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে একটা সাবজেক্টকেও যাতে আমরা করে ব্র্যান্ডিং করতে পারি এই ডেনিমের পিছনে। আমি ওনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ডেনিম যে প্রোডাক্টটা আমরা যেটা সহজ বাংলায় বলি জিন্সের প্যান্টই আমরা বেশি পরিচিত, ইয়াং জেনারেশনের কাছে তো ভীষণ পরিচিত। এই ডেনিমের এখন কিন্তু অনেক রকমের ভ্যারাইটি এসেছে। একটা সময় ছিল জিন্স একটা প্যান্ট, দুটো না চারটা পকেট থাকলে হতো, এখন কিন্তু কোনোটাতে একটু আমরা সহজ বাংলায় বলি যেটা ছেঁড়া, কেন আসলে ছেঁড়া না, সেটাই ফ্যাশন, ওটা ডিজাইন, এবং ওটা আনতে কিন্তু ওনাদের অনেক কষ্ট করতে হয়। ডেনিমের একটা বড় জায়গাটা হচ্ছে ওয়াশিং। ডেনিমের কোয়ালিটিটা কি হবে, এটা আমি যেটা ওনাদের ফ্যাক্টরিতে বিভিন্ন সময়ে গিয়ে দেখেছি যে ওয়াশটা আগে ভাবতাম প্যান্ট একটা বানাবে ধুয়ে ফেলবে, এটা আর এমন কি, কিন্তু ওয়াশিং প্ল্যান্টে কত টেম্পারেচারে, একবার ওনারা বরফ ঠান্ডায় করছেন, এটা কোনোটা করছেন অতি উচ্চ টেম্পারেচারে, এবং এতে প্রচুর পানির প্রয়োজন হয়। সো ন্যাচারাল ডেনিম মানে হচ্ছে, অনেকেই মনে করেন যে ডেনিমের প্রোডাকশনের সাথে সাথে আমরা বোধহয় ওয়াটার রিসোর্সেসকে পলিউট করছি বা ওইটার ব্যবহার এত বেশি করছি যে মানুষের অন্য প্রয়োজনে বোধহয় ওয়াটারের ব্যবহারটা সঠিক হবে না। ওনারা, আমি এবার যেটা এক্সপোতে দেখেছি, ওনাদের ওখানে এক্সপোতে অংশ নিয়ে বা ওটাতে, সেটা হচ্ছে যে ডেনিমের এই যে কি করে পানির ব্যবহারটাকে যুক্তিসঙ্গতভাবে করে, অর্থাৎ ডেনিমও প্রোডিউস হবে এট দ্য সেম টাইম ওনারা এনভায়রনমেন্টের প্রতি 100 লিটার পানি প্রয়োজন একটি জোড়া জিন্স করতে হলে, ওইটাই তারা বিশাল পরিমাণ পানি খরচ। ওই জন্য আমার যেটা বোধ হয়েছে এবার ওনাদের সেমিনারের থিম থেকে, ওনারা প্রোডিউসার বেশি বলতে পারবেন, সেটা হচ্ছে যে পানির ব্যবহারটাকে কিভাবে এমন ভাবে করা যায় যে ডেনিমের প্রোডাকশনও হবে বাট পানির অপচয়টা বা পানির ব্যবহারটা আরো কম প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে। তাহলে হলো কি, ডেনিমের প্রসারের সাথে সাথে যে একটা মনে করা হয় যে এটা ধরিত্রীর উপরে বা এনভায়রনমেন্টের উপর একটা নেতিবাচক প্রভাব রাখবে, সেটা অ্যাটলিস্ট যেন কম হয়, এই মোটোটাকেই এই তথ্যটাকেই প্রচার করা ছিল বোধহয় প্রাকৃতিক ডেনিমের লক্ষ্য। বেসিক্যালি আমি যে কথা বলছিলাম যে আপনি যেহেতু বলছেন প্রাকৃতিক ডেনিমের কথা বলছেন, এখন অনেকেই বলছেন লেজার টেকনোলজি ইউজ করছে, যার ফলে পানির ব্যবহার কমে যাচ্ছে। এই লেজার টেকনোলজি আসলে কতটা ভায়াবল, আমি যদি বলি মানে কমার্শিয়ালি, বা বাংলাদেশের যারা উদ্যোক্তা আছেন তারা কি ব্যবহার করতে পারছেন কিনা এটা? ইনফ্যাক্ট আমার ফ্যাক্টরিতে আছে। সো বেসিক্যালি এটা একটু এক্সপেন্সিভ অবশ্যই, বাট আপনি যদি লং টার্ম এফেক্টগুলো চিন্তা করি, আমরা যদি চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা পানির তো সাথে একটা এনভায়রনমেন্টাল এক্সপেক্ট থাকেই, এনভায়রনমেন্টাল একটা ইস্যু থাকছে পানির সাথে ব্যবহারের সাথে, বা পানির অপচয় রোধের করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, বিকজ পানির লেয়ার নেমে যাচ্ছে, আমরা সবাই জানি। সো এভাবে যদি আমরা পানি ইউজ করতে থাকি বা যদি সঠিকভাবে ইউজ না করি, সামনে ডেফিনেটলি এটার একটা কুফল আমাদেরকে বহন করতে হচ্ছে। সো অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ফ্রি অফ কস্ট না, পানিটাও কিন্তু একটা কস্ট। কমার্শিয়ালি যদি আমরা চিন্তা করি, যেমন আমাদের ফ্যাক্টরি ইপিজেড, সো ইপিজেড এর কস্টটা আরো বেশি। সো পানি ইউজ করতেও আপনাকে কিন্তু খরচ করতে হচ্ছে। বাট আপনি যদি লং টার্ম এফেক্ট চিন্তা করেন যে বছর, দিন, মাস এভাবে করে যদি আপনি টোটাল কস্টটাকে নিয়ে আসেন, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু যদি আপনি লেজার টেকনোলজি ব্যবহার করতে পারেন, ওই কস্টটা কিন্তু লং টার্মে খুব আসলে বেশি না। সো অবভিয়াসলি এটা সামনে খুব ভালো কিছু হবে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি।
আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি আমরা খুবই শীঘ্রই। ফিরছি আবার আলোচনায়। ডক্টর আহমেদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি জিন্সের কথা, তখন আমরা কিন্তু আমার পোশাকের কথা চলে আসে, এবং সবসময় আমরা বলে থাকি যে বাংলাদেশের পোশাকে কখনো কোনো ব্র্যান্ডিং তৈরি করতে পারিনি। আমরা বড় বড় ব্র্যান্ডের সাপ্লাই দিচ্ছি, আমরা সাপ্লায়ার মাত্র। জিন্সের ক্ষেত্রে নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করা কি কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা দুই ধরনের ব্র্যান্ডের কথা কিন্তু এর মধ্যেই বলে ফেললাম। বড় বড় ব্র্যান্ডকে সাপ্লাই দেওয়া, যেমন আমি জারার জন্য প্রডিউস করি বা এরকম বড় একটা ব্র্যান্ডের জন্য প্রডিউস করি, সেটা হচ্ছে প্রডিউস লিড ফার্ম, যেটাকে বলি লিড ফার্মের ব্র্যান্ড, অর্থাৎ যে বাই করছে সেই বায়ারের ব্র্যান্ড, সে তার কনজিউমারের কাছে জারার প্রোডাক্ট এভাবে বাই করবে। আরেকটা হচ্ছে যে প্রোডাক্টের ব্র্যান্ডিং, অর্থাৎ যেমন ডেনিম, যদি এমন ভাবে করা যায় যে ডেনিম ফ্রম বাংলাদেশ, অর্থাৎ ডেনিম জিন্সের কথা চিন্তা করলেই প্রথম মানুষের মনে পড়বে যে হ্যাঁ, বাংলাদেশের ডেনিমটা সবচেয়ে ভালো বা বাংলাদেশের ডেনিমটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এইটা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ডিং, এবং সেটাই কিন্তু এখন পোশাক খাত করতে চাচ্ছে। যেহেতু ডেনিমটা আমাদের পোশাক খাতের ভেতরে যেসব প্রোডাক্ট আছে তার মধ্যে সুনামের সাথে ব্যবসা করছে, সেই জন্য এটাকে ঘিরেই ওনাদের যাত্রাটা শুরু বলে আমার মনে হয়। আপনি যদি একটু বাংলাদেশের ইতিহাস চিন্তা করেন, একসময় আমরা কিন্তু বলি যেমন মসলিন ফ্রম বেঙ্গল, ঢাকার মসলিন যদি বলি আমরা, ঢাকার মসলিন, অর্থাৎ এই একটা প্রোডাক্ট দিয়ে একটা জায়গাকে আপনি চিনছেন এবং জায়গাটার সাথে ট্যাগ করে দিচ্ছেন। একইভাবে ধরেন জামদানির সাথে কিন্তু আমরা বলি ঢাকাই জামদানি, অর্থাৎ প্রোডাক্টটা দিয়ে কিন্তু ওই স্থানটার প্রচার প্রসার ঘটছে। মানুষ বুঝবে যে ঢাকাই জামদানি মানে কি, তাহলে ঢাকা একটা জায়গা আছে, সেখানে কি কেন কৌতূহলটা মানুষের হবে, এবং এভাবেই দেখা যায় যে একটা প্রোডাক্টকে ঘিরে একটা কান্ট্রি, একটা দেশের পরিচিতি বাড়ে এবং সেই দেশের অন্য ব্যবসা বাণিজ্যও কিন্তু বাড়ে। সেইভাবেই আমার মনে হয় যে পোশাক খাতের কাছে এটা আমাদের আসলে এক্সপেকটেশনও ছিল। আমাদের প্রধান রপ্তানি খাত, তারা এই যাত্রাটা শুরু করেছে থ্রু ডেনিম, এবং আমি মনে করি আসলে এটা শুধু পোশাক খাত না, আমাদের লেদার বা চামড়া খাত আছে, অন্য খাতও কিন্তু তাদের যে ব্র্যান্ড কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা রিয়েলি অন্য দেশের কাছে আমরা বলতে পারি যে দিস ইজ ইউনিক ইন বাংলাদেশ, অথবা বাংলাদেশে আমরা কি ইউনিকনেস আনছি সেইটাকে যদি প্রচার করতে পারি, তাহলে কিন্তু ওই প্রোডাক্টকে দিয়ে একদিন বাংলাদেশকে মানুষ আরো অনেক বেশি বেশি করে চিনবে। মহিউদ্দিন রুবেল, যদি আমরা বলছি জিন্সের কথা বা ডেনিমের কথা বলছি, ডেনিম ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখেন? আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত কিছু, প্রথম কথা না বললেই না যে আসলে যদি আমি ডেনিমের কথা বলি, আপা প্রথমে বলেছে ওয়াশিং এর কথা। তো ওয়াশিং ছাড়া ডেনিম ইন্ডাস্ট্রি আপনি সামনে নিয়ে যাবেন, এটা আসলে চিন্তা করাটা অনেকটুকু দুঃসাধ্য আমাদের জন্য। অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমরা এখানে অনেক বেগ পাই সময়ে, আমরা জানি গ্যাসের অপতরতার কথা। অ্যাট দ্য সেম টাইম আসলে আমাদেরকে এখনই এগুলো পলিসিগুলো ঠিক করতে হবে যে আমরা সামনে যদি বাড়তে চাই আমরা কি করতে পারি। আমাদের কিন্তু একে একে 30টা ডেনিম মিল আমাদের দেশে এখন হয়েছে। 60%, 55 থেকে 60% কিন্তু আমরা কনজাম্পশন আমাদের নিজেদের ডেনিম ফ্যাব্রিক দিয়ে আমরা করছি। স্টিল আমরা কিন্তু বাইরে থেকে এখনো ফ্যাব্রিক আনছি। সো প্রথমেই আমি গ্যাসের কথাটা বলবো। গ্যাস যদি দেখেন, আপনি কম্পিটিটর একটা বড় সমস্যা সবসময় আমাদের জন্য। জি, অবভিয়াসলি আছে। আমাদের অনেক কম্পিটিটর আছে, তারাও কিন্তু আমাদের থেকে, ফর এক্সাম্পল ইউএসএ তে আমাদের থেকে, চায়না বা মেক্সিকো আমরা 3 নাম্বার, হয়তো আমরা ইউরোপে 1 নাম্বার ইন টার্মস অফ ডেনিম। বাট আমরা যদি ইউএসএ তে আরো বেটার করতে চাই, ভিয়েতনাম আসছে, যদি টিপিপি হয় ভিয়েতনাম অলরেডি একটা বড় অ্যাডভান্টেজ আরো পেয়ে যাবে, এবং আমার মনে হয় হয়তো পিছিয়ে পড়তে পারে। সম্ভাবনা কমও থাকতে পারে হিলারি ক্লিনটনের পরাজয়ের পর। হিলারি ক্লিনটন বড় সমর্থক ছিলেন না। এখন ধরেন এই যে গ্যাসের যে ইউজেস গুলো আছে, আমরা যদি সঠিকভাবে গ্যাসের লাইন আরো বেশি পাই, আমরা 82% এক্সপোর্ট আর্নিং এর 82% আমার জানা মতে আমরা করছি গার্মেন্টস থেকে, is equal to 4 to 5% of total industrial uses of the gas. সো আমার মনে হয় যদি আমরা এখানে আরেকটু সাপোর্ট করি গ্যাসটাকে, যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটু রিলেট করতে পারি। তাছাড়া আমাদের ডেনিম শিল্পটা আগে গ্যাসটা কি ওয়াশিং এর জন্য লাগে? ওয়াশিং এর জন্য অনেক বেশি লাগবে আবার, কারণ ওয়াশিং গ্যাস ছাড়া আপনি ওয়াশিং চিন্তা করাটা আসলে ডিফিকাল্ট। এট দ্য সেম টাইম আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল বলতেই তো আসলে গ্যাসের ইউজেসটা লাগছে। সো এই গ্যাসের জায়গাটাতে আমাদের মনে হয় হ্যাঁ, এখন আমাদের হয়তো অপতুলতা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের এখন থেকে পলিসি নেওয়া উচিত যে আমরা তাহলে সামনে কি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করব কি করব না, একটা ওয়ান স্টেপ সেল আমরা রাখতে পারি, যেখানে আমরা এই জিনিসগুলো এখন থেকেই আমরা চিন্তা করে তথ্য উপাত্তের ভিত্তিতে সামনে আগাবো। দেখেন, আপনি ইনভেস্টমেন্ট যদি না বাড়ে, আপনি আলটিমেটলি আপনি কত কিছু করে টেকনোলজি বলে না, যা কিছু করেন, আপনার ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট যদি বাড়বে তখনই যখন আপনার গ্যাসের লাইন থাকবে। এক্স্যাক্টলি। ডক্টর আহমেদ, আরেকটি বড় বিষয় হচ্ছে ডিজাইনের কথা আসে। পোশাক শিল্পের জন্য ডিজাইন একটা বড় জিনিস, এবং ডেনিমের জন্য আরো নিত্য নতুন ডিজাইনের খুব প্রয়োজন হয়। সেই জায়গায় কি বাংলাদেশের যারা উদ্যোক্তা, তারা আসলে কি
সাফিসিয়েন্ট নিজেরা ব্যবস্থা করতে পারেন কিনা নাকি বাইরে থেকে নির্ভর করতে হবে? না, আমি সাম্প্রতিক সময় যদি দেখি তাহলে আমি বলবো যে ডেনিমের ইভেন ডিজাইনেও একটা বড় পরিবর্তন তারা এনেছেন। একটা সময় ছিল বাংলাদেশের ডেনিম মানে সামনে দুটো পকেট পিছনে দুটো পকেট থাকবে, এটা মানে ভেরি বেসিক ডেনিম, এটা এক্সপোর্ট হতো। তো এখন যেটা হয়েছে আমি যতদূর জানি যে আমাদের কিছু লিডিং ডেনিম প্রোডিউসার তারা ইভেন ফ্রান্স বা ইউরোপের যেসব কান্ট্রি ডিজাইনিং এ খুব ভালো তাদের সাথে কোলাবোরেট করে তারা ডিজাইন ডেভেলপ করা সেটা করছেন। এবং তারা যেটা বলেছেন, আমি সম্প্রতি একটা গবেষণার অংশ হিসেবে কিছু ডেনিম প্রোডিউসারদের সাথে কথা বলতে হয়েছিল, ওনারা বলেছেন যে ডিজাইনের জন্য ইভেন তাদের ইনহাউস ক্যাপাসিটি বিল্ড করার জন্য তারা হিউম্যান স্কিলের উপরে ইনভেস্ট করছেন এবং সেখানে ডিজাইন তাদের হচ্ছে একটা প্রধান লক্ষ্য, যে ডিজাইনগুলো যেন আন্তর্জাতিক মানের হয়। শুধু তা না, যেটা হয় যে খুব দ্রুত ডিজাইনগুলো চেঞ্জ হয়, মানুষের চাহিদা খুব দ্রুত পরিবর্তন হয়। সো অনেক সময় ডিজাইনটা প্রেডিক্ট করতে হয়, আগামী বছর সামারে কি ডিজাইন মানুষের কাছে পপুলার হতে পারে, কোন কালারটা মানুষ বেশি চাইতে পারে, সেটা কিন্তু এখনই প্রেডিক্ট করতে হয়। তো ওই জায়গাগুলোতে আমি মনে করি যে বাংলাদেশ এতদিন যে বেসিক প্রোডাক্টে ছিল ইভেন ইন টার্মস অফ ডেনিম, সেখান থেকে উঠে এসেছে। রুবেল ভাই বোধহয় আরেকটু বলতে পারবে। হ্যাঁ জি, আমি একটু অ্যাড করতে চাই। দেখেন আমাদের এই ইভেন্টটা করার উদ্দেশ্যটা কি ছিল। এখন ব্যক্তিগতভাবে আমি না হয় অ্যাফোর্ড করতে পারি বিদেশে একটা শোতে ইভেন্টে যে দেখার, মার্কেট রিসার্চ করার, বুঝার যে কি ট্রেন্ড আসছে কি যাচ্ছে, কিন্তু আমি একা করলে তো আমার দেশ ডেভেলপ হচ্ছে না, বা আমার দেশের ব্র্যান্ডিং এর কথাটা পরেই আসছে, বাট অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিতে ডেভেলপ হতে হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপ না হলে ব্র্যান্ডিং আপনি কিভাবে করবেন? সো ইন্ডাস্ট্রি ডেভেলপ হতে হলে সবাইকেই জানতে হবে, শুধু আমি নলেজটা আমার মধ্যে যদি রেখে দিই তো সম্ভব না। সো ওই আইডিয়া থেকেই কিন্তু ইভেন্টটা অগ্রসর হওয়া। এবং ইভেন্টটাতে যদি আপনি দেখেন এখানে এসে যে শুধু বেচা বিক্রি হচ্ছে বা বেচা বিক্রি হওয়াটাই কিন্তু কখনোই আমাদের মুখ্য উদ্দেশ্য না। মেলার উদ্দেশ্যটা হতে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টোটাল সেক্টরটাকে অ্যাজ এ হোল ডেভেলপ করা। যারা এই সেক্টরে, ফর এক্সাম্পল আমাদের যদি 3000 থেকে 5000 গার্মেন্ট, বা আমি 500 to 600 যদি ওভেনের কথা বলি গার্মেন্টের, হয়তো ওনাররা বা কি ডিসিশন মেকাররা বাইরে যেয়ে তাদেরকে ডেভেলপ করতে পারছে, কিন্তু অ্যাকচুয়ালি তারাই কি মূল এক্সপোর্ট করছে? তাদের পিছনে তো আরো অনেকে আছে যারা আসলে এক্সপোর্টটা, যে মিডল ম্যানেজমেন্টের কথা আমরা বলে থাকি, তারা মূলত এই জিনিসটা চালাচ্ছে, তাদের হাত দিয়ে হচ্ছে না। ওই যে ফ্যাশনের জায়গাটাতে কতখানি আমরা তার আগে নেক্সট ছোট্ট একটা বিরতি, আমাদের সময় হয়েছে বিরতি যাওয়ার। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি ডেনিম নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ ডেনিম এক্সপো 2016 এর আয়োজক মহিউদ্দিন রুবেল এবং BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের ডেনিমের কথা যখন বলছি, আমরা বলছি অনেক সম্ভাবনা আছে। বিশ্ববাজারে এই মুহূর্তে ডেনিমের মার্কেট সাইজ হচ্ছে $56 বিলিয়ন, যেখানে বাংলাদেশ এক্সপোর্ট করে থাকে এই পর্যন্ত $2.7 বিলিয়ন। আমি শুধুমাত্র ইউ এর বাজারে চীন যা এক্সপোর্ট করে তার চেয়ে 50% বাংলাদেশ বেশি এক্সপোর্ট করে থাকে, এবং ওয়ার্ল্ড মার্কেটে ডেনিমে বাড়ছে 8% প্রতি বছরে। এই বিশাল সুযোগটা যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদের ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? একটা তো হচ্ছে ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলোর সমাধান করতে হবে, ওটা কিছুটা রুবেল ভাই বলেছেন। অন্য একটা বিষয় যেটা একটু আগে আপনি বিরতিতে যাওয়ার আগে তুলেছিলেন, যে ফ্যাশন, ডেনিমের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ফ্যাশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই ফ্যাশনটাকে ধরতে পারলে ভ্যালু এডিশন খুব ভালো হয়। শুধু ফ্যাশনেবল একটা প্রোডাক্টের জন্য মানুষ কিন্তু কস্ট দেখে না, তখন অনেক প্রাইস দিতে প্রস্তুত থাকে। আমরা যদি গার্মেন্টসের এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারের 1 নম্বর সংকটের কথা বলি, তাহলে কিন্তু 1 নম্বর সংকটটা হচ্ছে প্রাইসের ডাউনস্ট্রিম, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে আমরা একদিকে খরচ আমাদের অনেক কিছু বাড়ছে, এনভায়রনমেন্ট, কমপ্লায়েন্স, এভরিথিং, ওয়ারেস ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু গার্মেন্টস প্রোডাক্টের যদি আমরা প্রাইস দেখি গত 10 বছরে, তো আমরা দেখবো যে প্রাইসটা কমছে। তো এই একটা অবস্থায় প্রডিউসাররা যদি প্রফিটেবল বিজনেস করতে চান, তাহলে তাদের যেটা করতে হবে, ভ্যালু এডিশন এমনভাবে দেখাতে হবে যাতে তারা অতিরিক্ত প্রাইস পেতে পারেন যেখানে খরচটা কম। সেইখানে ফ্যাশন হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে লিড টাইম, কারণ এটা শুধু ডেনিমের জন্য না, অন্য যে কোনো প্রোডাক্টের লিড টাইম খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা বাংলাদেশের একটা ভালো দিক হচ্ছে, বাংলাদেশের এন্টারপ্রেনাররা অনেক কিছুর সাথে দ্রুত খাপ খাওয়াতে পারেন, ফলে ডেনিমের যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে, এই যে পানির ব্যবহার থেকে শুরু করে, এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলোর সাথে কিন্তু দ্রুত খাপ খাওয়ানোর চেষ্টা, এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। এইটাকে যদি ব্র্যান্ড করা যায়, অর্থাৎ বাংলাদেশ ডেনিম ইজ সেনসিটিভ টু এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস, এইটা কিন্তু একটা বড় ইস্যু হতে পারে, যেটা অন্য অনেক দেশ যারা ডেনিম প্রডিউস করছে তারা অতটা সচেতন না।
অনেক ক্ষেত্রে তাদের পক্ষে সচেতনতাটা হওয়া সম্ভব না। আমাদের পানির লেভেল যদিও কমছে, তারপরও আমাদের অ্যাবান্ডেন্স অফ ওয়াটার এখনো আছে, এবং এইগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, এই যে রেপুটেশন অফ বাংলাদেশ, তাহলে আমি মনে করি শুধু ডেনিম না, পুরো গার্মেন্টস সেক্টরের লিড প্রোডাক্টগুলো বিশ্ববাজারে কিন্তু আরো বেশি খুব জোরে সোরে বাজার দখল করতে পারবে। মহিউদ্দিন রুবেল, আপনার কি মনে হয় যে আমরা কি যে সে পথে আছে কিনা, যে পথের কথা বলছিলেন ডক্টর আহমেদ, যে বিশ্ববাজার ধরতে হলে আমাদের ফ্যাশনের প্রতি জোর দিতে হবে এবং লিড টাইম কমাতে হবে, আমরা কি এইখানে কম্পিটিটিভ কিনা? আমি অবশ্যই আপনার সাথে একমত, এবং আমি আরো কিছু জিনিস অ্যাড করতে চাই, জিনিসটাকে আরেকটু আগে নিতে চাই। লিড টাইমের কথাটা যদি আমরা বলে থাকি, অবভিয়াসলি এটা আসলে যে কোনো প্রোডাক্টের, যে কোনো বায়ারের ক্ষেত্রে, যে কোনো চ্যাপ্টারে এটা ইম্পর্টেন্ট কিছু। এখন লিড টাইম কমানোর জন্য আমরা কি করতে পারি? অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচারগুলোর কথা তো আসছেই, বাট সেই সাথে দেখেন ডেনিমের ক্ষেত্রে আমি স্পেশালি যদি বলি, আমাদের যে ফ্যাব্রিক মিলগুলো এখন লোকালি আছে, আমরা কিন্তু এরপরও আমি প্রথমে বলেছি যে আমরা ইম্পোর্ট করছি কোনগুলো? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা হাই ফ্যাশনেবল ফ্যাব্রিকটা ইম্পোর্ট করছি। সো তার মানে আমাদের দেশে যে প্রোডাক্টটা হচ্ছে এখনো কিন্তু হাই ফ্যাশনেবল ডেনিমের জন্য যেই ক্যাটাগরি ফ্যাব্রিক দরকার, সেটা ফুললি আমরা ইকুইপ না। সেটা করতে হলে অবভিয়াসলি আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং টেক্সটাইল খাতে আমাদেরকে গ্যাসের যে কানেকশনের কথাগুলো আমি আপনাকে বললাম, ওই জায়গাটা করা ছাড়া আসলে আমরা কিন্তু ভ্যালু এডিশন করতে ফুললি পারবো না। আর লিড টাইম করতে হলে তো আপনি যদি বাইরে থেকে একটা ফেব্রিক আনেন, মনে করেন আপনার টোটাল লিড টাইম হচ্ছে 120 ডেজ, যখন আপনি দেশ থেকে করবেন 90 ডেজ। সো অবভিয়াসলি 30 দিন কিন্তু সময় আপনি অ্যাডভান্স হয়ে যাচ্ছেন, মোরাললেস 1.5 মান্থ আপনি কিন্তু বেশি পাচ্ছেন। সো অবভিয়াসলি আমি যখন একটা বায়ারের সাথে কথা বলি, আমি গত মাসে আমি কানাডা ছিলাম, আমি যখন একটা বায়ারের সাথে মিটিংয়ে ছিলাম, তো আমার বায়ারটা আমাকে প্রথম কোশ্চেন করলো যে ওয়াই আই উইল টেক ফ্রম ইউ। আমি তো টার্কি থেকে, তুমি যদি আমাকে $14 দাও, আমি তো যদি $16 নিয়েও আমি গুডসটা টার্কি থেকে পাই, আমার জন্য আমি মার্কেটটা আগে ধরতে পারছি। আমি যদি $2 বেশিও হয় আমার পোষায় যাবে, আমি দুইটা সার্কেল আমি করতে পারবো। তো দেখো লিড টাইমটা আপা যেটা বলেছে, অবভিয়াসলি এটা ম্যাসিভ একটা আমাদেরকে ইম্প্যাক্ট ফেলে। সেই সাথে এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো আছে, আমি একটা জিনিস খুব আনন্দের সাথে বলতে চাই যে বর্তমান লেটেস্ট আমাদের ওয়ার্ল্ড মার্কেট কিন্তু টোটাল গার্মেন্টস মার্কেটটা কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল। এই নেগেটিভ গ্রোথের মধ্যে বাংলাদেশের গ্রোথ কিন্তু পজিটিভ ছিল। সেখানে ডেনিমের ক্ষেত্রে ইউরোপে 25% আমরা গ্রো করেছি, এখন ইউএসএ তে নিয়ার অ্যাবাউট 1% গ্রো করেছি। সো আমরা কিন্তু গ্রো করছি, এত বাধা এত সমস্যার মধ্যেও আমরা গ্রো করছি। সুতরাং আমরা যদি সাপোর্টগুলো এভাবে পাই। আর একটা কথা না বললে না, সরি, নিউ মার্কেটের কথা আমি বলবো। আমি আরেকটা অনুষ্ঠানের কথা বলেছি। দেখেন নিউ মার্কেট আমাদের তথ্য উপাত্তের ভিত্তিতে, যেটা আমরা জানি, বিশ্ব ব্যাংকের একটা জরিপেও আমি পড়েছিলাম যে আগামী হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই 5-7 বছর বা 10 বছর পরে ইন্ডিয়া এবং চায়নার মার্কেটটাও কিন্তু ইউএসএ এবং ইউরোপের মার্কেট থেকে বড় হতে যাচ্ছে। তো আমরা কিন্তু ওইদিকে কনসেন্ট্রেট করি নাই বা পুরোপুরি করতে পারি। এছাড়া ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, এই যে মার্কেটগুলো আছে, এগুলোকে আমাদের এখন থেকে টাচ করতে হবে। সেক্ষেত্রে কি নতুন মার্কেট আমরা যদি সন্ধান করি, সেইখানেও কি ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচ আপনি দেখতে পান একজন ইকোনমিস্ট হিসেবে? আমি একটু অগ্রগতি দেখতে পাই, যেটা হচ্ছে ব্রাজিলে কিন্তু আমাদের একসময় কোনো এমবাসি ছিল না, অতি বছর 2-1 আগে সম্ভবত ওখানে এমবাসি হয়েছে, এবং তার ফলে কিন্তু ব্রাজিলকে ঘিরে পুরো ল্যাটিন আমেরিকার ওই কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের এক্সপোর্ট ধরার আমরা চেষ্টা করছি। তো আমি মনে করি যে আমাদের অনেক রকম ভালো ভালো পলিসি আছে, এগুলার ইমপ্লিমেন্টেশন গুলো আমরা দেখতে পেলে অবশ্যই আমরা শুধু ডেনিম না, অন্য এক্সপোর্ট মার্কেট ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ চিত্র দেখতে পাবো। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।